সবাইকে বিজয় গাথার অনুষ্ঠানে স্বাগতম। আপনারা জানেন আমরা মাত্র বঙ্গবন্ধু ও তার সপরিবারের হত্যার শোক দিবস পালন করেছি। এর পরিপ্রেক্ষিতে দেশে কি হয়েছে দর্শকরা অনেকেই দেখেছেন, অনেকেই নজর রেখেছেন এবং আমাদের নজরেও এসেছে। আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে 1975 সালের যে 15ই আগস্ট সেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালোতম এক অধ্যায়। সেদিন জাতির জনককে এবং তার পরিবারের অনেক সদস্যকে একসাথে হত্যা করা হয় এবং এই হত্যার মাধ্যমে দেশে যে শুধু দেশের পট পরিবর্তন হয় শুধু তাই না, দেশের স্বাধীনতা বিরোধী যে রাজনৈতিক চক্র তাদেরও এক ধরনের উত্থান ঘটে এবং এর ফলে বাংলাদেশের সামরিক শাসনের একটা ডিকেড শুরু হয়ে যায়। স্বাধীনতা বিরোধীদের এই যে রাজনৈতিক পুনর্বাসন ঘটে এবং আন্তর্জাতিকভাবে মুক্তিযুদ্ধ বিরোধীদের যে শক্তি সেটা একটা সুদৃঢ়তার দিকে এগিয়ে যায়। আজকে আমরা আমাদের স্টুডিওতে এনেছি বিশিষ্ট মুক্তিযোদ্ধা চিরু বাঙালিকে এবং আপনাদের সকলের পরিচিত এবং প্রিয় নিঝুম মজুমদার। তিনি একাধারে ব্যারিস্টার এবং আপনারা জানেন তিনি একজন অ্যাক্টিভিস্ট, সুপরিচিত অ্যাক্টিভিস্ট। চিরু বাঙালি ভাইয়া এবং নিঝুম মজুমদার, আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যেটা বলছিলাম যে বাংলাদেশের ইতিহাস যেভাবে পরিবর্তিত হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হলো 1975 সালে, তারই একটা ধারাবাহিকতা কিন্তু আমরা 2024 সালেও দেখতে পাচ্ছি। আমাদেরকে মানুষজন বলে যাচ্ছেন, যারা বাংলাদেশের পক্ষে তারা বলে যাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত আত্মজীবনী ছিল, সেই অসমাপ্ত আত্মজীবনীর শেষ অধ্যায় হচ্ছে গিয়ে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যা ঘটে যাচ্ছে সেটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের বর্তমানে শেষ অধ্যায় সত্যিকার অর্থে। এই যে ঐতিহাসিক আঘাত এবং মুক্তিযুদ্ধের চেতনার ধ্বংসের যেই প্রক্রিয়া, সেটা তো 1975 সালের 15ই আগস্ট সূচনা হয়ে গিয়েছিল এবং স্বাধীনতা বিরোধীরা এই 1975 সালের 15ই আগস্টের হাত ধরে যে শুধু ক্ষমতায় আসে তা না, তারা কিন্তু রাষ্ট্রের ভিত্তি বদলে দেওয়ারও নানা প্রক্রিয়া তারা হাতে নেয়। তারা আমাদের যে ধর্মনিরপেক্ষতা সেখানে তারা কিন্তু একটি ধর্মযোগ করে দেয়। চিরু বাঙালি ভাইয়া, আপনি কি মনে করেন যে বঙ্গবন্ধু হত্যা শুধু রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল, নাকি এটা মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করার একটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল? ধন্যবাদ। না, এটা তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, এটার সাথে আন্তর্জাতিক ষড়যন্ত্র তো ছিলই। আর আমাদের মুক্তিযুদ্ধ যাদের গাত্রদাহের কারণ, এটা সেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে তাদের ষড়যন্ত্রটাও সম্মিলিত হয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে লোক সংখ্যা ছিল 7,25,00,000। এর মধ্যে আমরা 7,10,00,000 মানুষই ছিলাম মুক্তিযুদ্ধের পক্ষে, 15 লাখের মতো মানুষ ছিল আমাদের বাইরে। এটা আমি এই হিসাবটা বলতেছি এই কারণে, 1970 নির্বাচনে যখন সারা পাকিস্তানে গণপরিষদ নির্বাচন হয়, তখন এই জামাত ইসলাম সারা পাকিস্তানে ভোট পেয়েছিল 0.06%। এটা হলো তৎকালীন পাকিস্তানের হিসাব, নির্বাচন কমিশনের হিসাব এবং আন্তর্জাতিকভাবে হিসাব। আমাদের দুর্ভাগ্য, আমাদের স্বাধীনতার পর আমাদের এই নিষ্ক্রিয়তার কারণে, অবহেলার কারণে সেই 0.06% আজকে বাড়তে বাড়তে হয়তো 25% চলে আসছে। এটার সাথে অন্যান্য আরো অক্সিলারি ফোর্স ছিল। মেইন যেটা ছিল আমাদের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, তাদের সাথে আরো মিলে এখন আমি তো যা দেখতে পাচ্ছি, যেমন আমি এখন বর্তমানে যেখানে আছি, এখানে প্রায় 70% মানুষ আমাদের স্বাধীনতার বিরোধী। এটা খুবই আশ্চর্য ব্যাপার। আমরা যে দেশটা 1971 সালে এত যুদ্ধ করে রক্তের বিনিময়ে আমাদের জীবনের বিনিময়ে স্বাধীন করেছি, সেই স্বাধীন দেশে এই সবুজ পতাকার পাসপোর্ট নিয়ে মানে দেশ বিদেশে গিয়ে তারাই আবার সেই পাসপোর্টের বিরুদ্ধে, সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সুতরাং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে এইটা তাৎক্ষণিক একটা বিষয় না ধরে, এইটা
মানে এটা সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র ছিল। যুদ্ধের সময় তো আমাদের বিশ্বে ৩টা বৃহৎ শক্তি আমাদের বিরোধিতা করেছিল। শক্তির মধ্যে রাষ্ট্রীয় শক্তি যেমন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ, যুক্তরাষ্ট্রের মিডিয়া সম্পূর্ণরূপে আমাদের পক্ষে ছিল। যুক্তরাষ্ট্রে শুধু ৪ জন মানুষ আমাদের বিরুদ্ধে ছিল। যে প্রেসিডেন্টের রাষ্ট্রনৈতিক উপদেষ্টা, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর এবং ডক্টর হেনরি কিসিঞ্জার, যিনি প্রেসিডেন্ট অ্যাডভাইজার টু দি সিকিউরিটি অ্যাডভাইজার টু দি প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা। এই ৪ জন মানুষ আমাদের বিপক্ষে ছিল। কিন্তু যেহেতু রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রের মূল যে ৪ ব্যক্তি তারা আমাদের বিরুদ্ধে ছিল, ফলে আমরা সেখানে কিছু করতে পারিনি। সেই ষড়যন্ত্র পাকিস্তানের সাথে তাদের যে সখ্যতা এবং চায়না, পিপলস রিপাবলিক অফ চায়না ছিল আমাদের সবচেয়ে বড় শত্রু। মুক্তিযুদ্ধে আমাদের ৩০ লক্ষ শহীদ যে হয়েছে, এর ৯০% মানুষ শহীদ হয়েছে এই চায়নার গুলি দিয়ে, চাইনিজ রাইফেলের গুলি দিয়ে। পাকিস্তান আর্মিরা তখন চাইনিজ রাইফেল ব্যবহার করতো, চায়না এলএমজি ব্যবহার করতো, চাইনা সব অধিকাংশ তাদের ছিল, অস্ত্র ছিল চায়না। ফলে এই যে ১৯৭৫ বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে ওই তাদের সেই আমাদের প্রতি তাদের যে শত্রুতি মনোভাবাপন্ন, সেইটা ধীরে ধীরে মনে করুন এই যে আমাদের স্বাধীনতা বিরোধী আমাদের দেশে যারা আছে তাদের সাথে সংযুক্ত হয়েছে এবং তারই ঘটনাক্রমে, তারই পরিপ্রেক্ষিতে এই যে ১৯৭৫ সালে আমাদেরই লোক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এইরকম লোকের মধ্যে মুক্তিযুদ্ধে গিয়েছিল সেরকম লোকও আছে। তারা এই ষড়যন্ত্র পরিপূর্ণ করেছে। এর সাথে মনে করেন আমাদের আভ্যন্তরীণ কিছু সমস্যাও ছিল, সেগুলোর সাথে তার সাথে যুক্ত হয়েছে। সুতরাং এটাকে কোনো ব্যক্তি বিশেষের কোনো মানে চরিতার্থ আমরা বলতে পারবো না, তার হিংসার চরিতার্থ বলতে পারবো না। এটার সাথে আন্তর্জাতিক ষড়যন্ত্র, যদি আন্তর্জাতিক ষড়যন্ত্র, আন্তর্জাতিক শত্রুর সহযোগিতা ছাড়া কোনো একটা দেশের একটা সরকার পরিবর্তন কোনো অবস্থাতেই সম্ভব না, আমি মনে করি। এটাই। ধন্যবাদ শিরু বাঙ্গালী ভাই। আমি একটু নিঝুমের কাছে আসতে চাচ্ছিলাম। নিঝুম, আমরা নানা ধরনের গল্প শুনে থাকি যে বাকশাল করে বাংলাদেশকে একনায়কতান্ত্রিকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে, বাকশালের কারণে এরকম হয়েছে। তখনকার যে রাজনৈতিক পরিস্থিতি বিশ্বজুড়ে, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে তখন কিন্তু যেসব দেশেই সমাজতন্ত্র ব্লকে ছিল তাদের প্রত্যেকের ওখানেই কিন্তু দেখা যাচ্ছে যে একটা দল গঠন হয়েছে। এই যে বাকশাল নিয়ে নানা ধরনের গল্প দেওয়া হয়, স্বাধীনতা বিরোধী শক্তিরা দেয় এবং বঙ্গবন্ধুকে এই বাকশাল ধরে তারা অবনমন করে। এ নিয়ে তো আপনার বিভিন্ন লেখা আছে। আপনি এই তরুণ প্রজন্মের কাছে, দর্শকদের কাছে আপনার এই লেখা থেকে একটু যুক্তি তুলে ধরেন, যদি মানুষ যদি কনভিন্স হয় তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয়। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। প্রথম ব্যাপার হচ্ছে যে একটা দীর্ঘ সময় ধরে বাকশাল পুরো ব্যাপারটাকে এক ধরনের ট্যাবু বা এক ধরনের অস্বস্তির একটা কনসেপ্ট হিসেবে বাংলাদেশে সবসময় বসিয়ে রাখা হয়েছে। এটার একটা কারণ আছে। এটার কারণটা হলো এটার কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট গুলো আছে। আমার কাছে মনে হয় যে আমি এখন থেকে আগামী কয়েক মিনিট যে কথাগুলো বলবো, এই কথাগুলো যতটা না আপনার উদ্দেশ্যে আমি বলবো হচ্ছে তরুণদের উদ্দেশ্যে, তারা যাতে খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো শোনে। ট্যাবুটা কেন তৈরি হলো? এই ট্যাবুটা তৈরি হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করবার পেছনে বা পরে মানুষ যখন জানতে চাইলো যে বঙ্গবন্ধুকে কেন সপরিবার হত্যা করা হয়েছে, মাথায় রাখবেন যে কোনো অপরাধী অপরাধ করবার পর সে যত ভয়ঙ্কর অপরাধ করুক, অপরাধের কিন্তু একটা যুক্তি হাজির থাকে। আমরা আইনজীবী, এই জিনিসগুলো তো আমরা প্রতিনিয়ত প্রতিদিন দেখি, কিন্তু সাধারণ মানুষও একটা জিনিস দেখবেন, যে কোনোই অপরাধ করুক না কেন তার অপরাধের একটা একটা যুক্তি থাকে। যেমন আমি একদম রিসেন্টলি গতকালকের একটা ঘটনা বলি। ৩২ নম্বরে যেতে দেবে না, এক ভদ্রমহিলাকে ধরেছে, তো তাকে মারধর করা হলো। তো সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনি মারধর করলেন কেন?
বলে উনি 32-এর দিকে তাকিয়েছিল এই কারণে। এই কথাটা যে সে যখন বলছে, যিনি বলছে তিনি নিজেও অস্বস্তির মধ্যে পড়ে গেছে যে সে আসলে কি বলবে, তার তো কোনো কিছু করার নাই। ওই লোকটাকে সে আওয়ামী লীগ বলতে পারছে না, তাকে যুবলীগ বলতে পারছে না, কিছুই বলতে পারছে না, নিরীহ এক গো বেচারা। তার হঠাৎ করে সাংবাদিক দেখে তার একটা যুক্তি বের হয়ে গেল, ও 32-এর দিকে তাকিয়েছিল এই কারণে। বঙ্গবন্ধুকে হত্যা করবার পর এই 32-এর দিকে তাকিয়ে ছিল মার্কা অনেকগুলো যুক্তি এসেছে। যুক্তিটা কেমন? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়াটা থেকে বলি, তাহলে আমি বাকশালটা আপনাকে ঢুকতে সুবিধা হবে। যুক্তিটা ছিল এমন যে বঙ্গবন্ধু আসলে একটা কোল্যাটারাল ড্যামেজ। তারা বেসিক্যালি বঙ্গবন্ধুকে গ্রেফতার করতে এসেছিল, সরি বঙ্গবন্ধুর যে ফ্যামিলি তারা কোল্যাটারাল ড্যামেজ, আর বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, নিহত হয়েছিলেন। কেন নিহত হয়েছিলেন? ওইখানে যাওয়ার পক্ষে দুপক্ষের গোলাগুলি হয়েছে। তো লক্ষ্য করলো যে একটা দীর্ঘ সময় এই কনসেপ্টটা পাবলিককে ঘেলাতে পারেনি। দেন হোয়াট? তখন তারা অনেক বুদ্ধি করে বের করলো, অনেক চিন্তা করলো কি বলা যায়। তখন তারা বাকশাল শব্দটাকে আনলো। যখনই বাকশাল শব্দটাকে আমাদের কাছে আনলো, ঠিক ওইরকম একটা মুহূর্তে আমি তরুণদেরকে একটা তথ্য দিতে চাই। তরুণরা যদি এখন থেকে ভাবা শুরু করে যে আচ্ছা, বঙ্গবন্ধু 1973 সালের 7ই মার্চে 293টা আসন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হলো। বাকশালের কথা বলা হচ্ছে এমন যে বাকশাল হচ্ছে বঙ্গবন্ধু আজীবন প্রেসিডেন্ট থাকবে, আজীবন বঙ্গবন্ধু ক্ষমতায় থাকবে, এটা হচ্ছে বঙ্গবন্ধুর ইচ্ছা। আমি তাদের সাথে একদম একমত হয়ে একটা পাল্টা প্রশ্ন করতে চাই যে আচ্ছা, 1973 সালে যদি বঙ্গবন্ধু তার দল আওয়ামী লীগকে নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদে গিয়ে থাকে, তাহলে আমরা ম্যান্ডেট পেলাম কয়দিনের জন্য? 5 বছরের জন্য। আমরা ক্ষমতাতে 1978 সাল পর্যন্ত থাকবো। 78 সালের মার্চের আগে আমরা বাকশাল কায়েম করব। তাতেই না বোঝা যেতে পারে যে আমরা আসলে আজীবন ক্ষমতায় যেতে চাই। এই তো হওয়া উচিত, তাই না? আমি যদি আসলে এমন হতাম, মানে ওরা ঠিক যেভাবে বঙ্গবন্ধুকে ডিক্টেটর বানাতে চায়, ওদের চিত্রকল্প অনুযায়ী যদি আমি তা হতাম, আমি আসলে তাই করতাম যে 1977 সালের ডিসেম্বর পর্যন্ত আমি ক্ষমতায় থাকতাম, তারপরে গিয়ে আমি এমন একটা সিস্টেম বের করতাম যে সিস্টেমে আমি অনেকদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 1973 সালে নির্বাচনে জয়ের পরেই বঙ্গবন্ধু, এখন তরুণরা একটা প্রশ্ন করতে পারে যে ওয়েল, দ্যাটস ভেরি গুড পয়েন্ট, তাহলে বাকশালটা কেন? তখনই আমার সেকেন্ড প্রশ্নটা তরুণদের প্রতি করব যে প্রিয় প্রজন্ম, তুমি কি বাকশালের গঠনতন্ত্রটা অনেস্টলি বলতো একটু পড়ে দেখেছিলে? অনেস্টলি আমি জাস্ট একটা অনেস্ট অ্যান্সার চাই। বাকশালের গঠনতন্ত্র, বাকশাল সারা বাংলাদেশে কিভাবে কাজ করবে, কেন কাজ করবে, কি তার উদ্দেশ্য ছিল, সেটা কি কেউ পড়ে দেখেছে এই তরুণরা? উত্তর হচ্ছে, খুবই অনেস্ট উত্তর হচ্ছে না। আপনি আমাকে বলতে পারেন লোচনাপা যে নিজম এটাই বা তুমি কি করে বললে? আসলে বিশ্বাস করেন, আমার আই এম লাইক মিডল এজ যদি বলে, আই এম 45, তা আমি যদি আমার এই এইজটাকে চিন্তা করি, এই এইজে আমি অসংখ্য মানুষকে আমার জীবনে আমি প্রশ্ন করেছি, এবং সুখের কথা হচ্ছে আমি অসংখ্য মানুষ থেকে অনেস্ট অ্যান্সারও পেয়েছি। তারা বলেছে না ভাইয়া পড়ি নাই, মানুষের কাছ থেকে শুনছি। একদম খুবই অনেস্ট, খুবই নিরীহভাবে বলেছে ভাইয়া আসলেই শুনি নেই, বা সবাই বলে যে বাকশাল এক দল, এইখানে আর কেউ দাঁড়াইতে পারবে না, বঙ্গবন্ধুই প্রেসিডেন্ট। এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য প্রজন্ম। তাই প্রজন্ম যদি এবার আমার সেকেন্ড অ্যান্সারটাকে একটু ইলাবোরেট করতে চায়, তাহলে তারা এই গঠনতন্ত্রটা পড়বে। এই গঠনতন্ত্র যখন সে পড়বে, তখন গিয়ে সে দেখবে এ কি, এ তো দেখি সমস্ত বুর্জুয়া গুলাকে, যারা টাকা পয়সা কক্ষিগত করেছে, পাকিস্তান আমলে যে 22 ফ্যামিলি এত বড় লোক ছিল, সমস্ত টাকা পয়সা তাদের, এই দেখি সবকিছু নিয়ে এসে রাষ্ট্রের মধ্যে ঢুকিয়েছে, সবকিছুকে রাষ্ট্রায়ত্ত করা হয়েছে। সে প্রথম হোঁচট খাবে প্রজন্ম। দ্বিতীয়বার সে হোঁচট খাবে, এমা এ তো দেখি সব কৃষকদেরকে দিয়ে দিচ্ছে, মেহনতি মানুষদেরকে দিয়ে দিচ্ছে, তাদেরকে নিয়ে সমবায় বানাচ্ছে। আচ্ছা, ও যখন আরেকটা স্টেপ পড়বে, ও তখন দেখবে আচ্ছা এরা না বললো যে বঙ্গবন্ধুকে নাকি আর কোনোদিন সরানো যাবে না,
কই? আমি তো দেখতে পাচ্ছি যে এখানে 2/3 ভোট দিলেই বঙ্গবন্ধুকে সরানো সম্ভব, বঙ্গবন্ধুকে ভোট দিলেই সম্ভব। এরপরে তারা প্রশ্ন করবে এখানে নাকি গণতন্ত্র নাই। এই কি দেখছি? এখানে তো দেখি অনেক মানুষ ভোটে দাঁড়াতে পারবে, যার যা ইচ্ছা ভোটে দাঁড়াতে পারবে, সবই তো দেখি সিস্টেম আছে এখানে। তাহলে তাহলে এটাকে আমি একনায়কতন্ত্র কেন বললাম এতদিন ধরে? ওখানে বলা হয়েছে কৃষকদের যে একটা মানুষের যে জমি, সে জমি নিয়ে যাওয়া হবে না, ওই জমির সুষম বন্টন করবে সরকার। আমি খুব গাল ভরা বুলি দিচ্ছি এমন যে সংবিধানে বলা হয়েছে সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা এগুলো আছে, না 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 না, এগুলা পালন করা হয় না, এটা হচ্ছে মুজিববাদী সংবিধান। এটা বলতে শোনেন না লোচনা পা এখন? তার মানে হচ্ছে যে সামাজিক সুবিচার এইটা বঙ্গবন্ধু করেনি, বঙ্গবন্ধু অন্যদিকে হেঁটেছে। যখন একটা মানুষের জমিকে সুষম বন্টন করবার চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে তোমার জমিটা আমি নেব না, তোমার জমিটা আমি নেব না, এই জমিতে তুমি চাষ করবে, এই জমি তোমার, সবকিছু। এই কৃষক যখন এই জমিটা চাষ করে, বাকশাল শুধু তার ন্যায্য দাম আর ন্যায্য হিস্সাটা চেয়েছে। বাকশাল শুধু বলেছে এখানে একটা সমবায় হবে, এই সমবায়ে সবাই এসে এইখানে সে কন্ট্রিবিউট করবে, এইখান থেকে সমহারে বন্টন হবে। আমি যখন তাকে একটা ঘুষি মারতে হয় বঙ্গবন্ধুকে, যখন তাকে একটা গালি দিতে হয়, যখন তাকে খুঁজে পাচ্ছি না ওই 32-এর দিকে তাকালো কেন মার্কা যুক্তি দিতে হয়, তখন আমি দেখি সম্পদের সুষম বন্টনকে আমি গালি দিয়েছি। আমি গালি দিয়েছি যে যেই লোক 5 বছর ক্ষমতায় থাকতে পারত, সে হঠাৎ করে মনে করলো যে মুক্তিযুদ্ধ তো সবাই করেছে, তাহলে আমি জনপ্রিয় বলে, আমি শুধু জনপ্রিয় বলে আমাকেই মানুষ ভোট দিবে, তাহলে মনি সিং, কমরেড ফরহাদ, তারপরে ন্যাপ মোজাফফর বা একজন একজন কৃষক শ্রমিক, ওদের জনপ্রিয়তা আমার মতো নেই বলে ওরা ক্ষমতাতে থাকতে পারবে না। তখন তিনি বুদ্ধি করে বের করলেন যে আমিও ক্ষমতায় যাব, আমি কৃষককেও ক্ষমতায় আনবো। এই কৃষকের ক্ষমতাটা দিয়েছি বলে তখন তারা বলল যে বাকশাল খুবই খারাপ। আমি আপনাকে এই প্রজন্মের বাকশাল সম্পর্কিত ধারণার একটা উদাহরণ দেই, ছোট্ট কিন্তু সিগনিফিকেন্ট। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা মারা উৎসব চলছে, এইটা কয়েক মাস আগে, বুক ভেঙে যাচ্ছে। তো দেখলাম ওইখানে তারা একটা শব্দ লিখেছে, বাকশাল, ইংরেজিতে লিখেছে এইভাবে, BAKSHAL, বাকশাল। ও যেভাবে শব্দটা উচ্চারণ করে ওভাবেই লিখেছে। এর মানে হচ্ছে ও বাকশালের মানেটা জানে না। ও যদি বাকশালের মানেটা জানতো, ও এই শব্দটা ব্যবহার করতো না, ও লিখতো বাকশাল। আমার কথা কি বুঝতে পারছেন? উদাহরণটা ছোট লোচনা বা, কিন্তু খুব সিগনিফিকেন্ট। আমি না মানুষের এই ছোট 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 জেস্টার, তার শব্দ, আচরণ, তার থ্রোয়িং, এগুলো লক্ষ্য করি। ও জানতো যে ওইখানে এইচ নামে কোনো আসলে দলই নাই, মানে প্রত্যেকটা শব্দ দিয়েই তো একটা আছে, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, ওইখানে এইচটাই আসতো না। তো আমি তখন লক্ষ্য করেছি এই প্রজন্মকে আমি দোষ দিব, ঘৃণা করব, মাঝে মধ্যে না আমার ক্লান্ত লাগে যে কেন, কাকে ঘৃণা করব আমি? দোষটা তো আমার। আপা, আজকে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমি বলেছি অতীতে কয়েকটা লেখা লিখেছি, আর কি করেছি? আমার নানু বলতেন, নোয়াখালী ভাষাতে বলতেন, আমি তো লক্ষ্মীপুরের সন্তান, কয় বড়র বড় গুণ হুতি ঘাস খায়। আমি তো বড় ছিলাম আসলে, আমি তো এই দেশের বড় সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য। আমার উচিত ছিল আরো বেশি দায়িত্ব কাঁধে নেওয়া, কারণ আমি জানি যে আমি রোজগার করব, আমি টাকা রোজগার করব, দিন শেষে আমার বউ আমাকে কথা শোনাবে, শাশুড়িও শোনাবে, মাও শোনাবে, বোনও শোনাবে। ওই লাঙ্গল আমাকে নিয়ে আমাকে আগাতে হবে। সো আমি আমার প্রথমে আমার নিজের ব্যর্থতাটা মেনে নেই যে আমি তরুণদের কাছে ভালোভাবে বোঝাতে পারিনি। বোঝাতে পারলে হয়তো আজকে এমন হতো না। বাকশালটা হচ্ছে কেমন জানেন আপা? এই যে আমরা বলি মুজিববাদ মুজিববাদ বলে, এখন বলছে সংবিধানকে বাদ করে দাও, এই বাকশালটা হচ্ছে মূলত আমাদের এই সংবিধানের সেকেন্ড মূলনীতি।
গণতন্ত্র, আপনি গণতন্ত্র কি সেটা বোঝেন। সমাজতন্ত্র, সমাজতন্ত্র হচ্ছে আমি সবাইকে দেব। ধরা যাক আমার উচ্চতা 5 ফিট, আপনার উচ্চতা 6 ফিট। কেমন? এখন সম্পদের সুষম বন্টন হলো, আপনিও জমির অর্ধেক পেলেন, আমিও জমির অর্ধেক পেলাম। তা আপনি তো 6 ফিট আপা, আপনি দাঁড়ালে তো ওই অর্ধেকের মধ্যে দাঁড়ালে তো আমাকে আর দেখাই যাবে না, আমি অর্ধেক পেয়েছি। কিন্তু আমার তো কোনো উন্নয়ন হলো না, কারণ আমি তো জন্ম থেকে 5 ফিট। আমার কথা কি বুঝতে পারছেন? সো এখানে প্রয়োজন ইকুয়ালিটি, অর্থাৎ তোমার আছে, আমি মানে এই 5 ফিটের ছেলেটাকে আমি তোমার কাছাকাছি একটু নিয়ে যাই, তোমাকেও যদি একই দেই, মানে এটাকে বলে ইকুয়ালিটি। অনেক সময় ইকুয়ালিটি, জাস্টিস, এগুলোর অনেক ধরনের মিনিং আছে। এই বাকশালটা ছিল এমন যে আমি একা জনপ্রিয়, কিন্তু যুদ্ধ তো বাবা তুমিও করেছো, কিন্তু তোমার দল নাই, তোমার দল নাই দেখে তুমি ক্ষমতায় যেতে পারবে না। তাই তিনি কৃষককে নিয়ে এসেছেন, তিনি রিকশালাকে নিয়ে এসেছেন, মুটে মজুরকে নিয়ে এসেছেন। আমেরিকার সেটা পছন্দ হলো না। আমেরিকা তখন বলল, তোমাকে আমি আলেন্দে করে দেব। আলেন্দেকে, আলেন্দে হচ্ছে চিলির প্রেসিডেন্ট, তিনি সমাজতান্ত্রিক নেতা। 1971 সালেই ভুল না করে থাকলে তিনি নির্বাচিত হন। 2 বছর শাসন ক্ষমতা চালানোর সময় নিক্সন তাকে বলে, তোমাকে আমি শেষ করে দেব। পিনোশের সাথে যোগ দেয়, সমাজতান্ত্রিক নেতা। তিনি এসেই কি করলেন জানেন? মাথায় রাখবেন কেন এই কথাগুলো বলছি, আপনার প্রশ্নের সাথে কেন এত ইম্পর্টেন্ট। ওই যে আমি বলেছি বাকশাল সমস্ত কিছুকে জাতীয়করণ করলো। তুমি আদমজি, তুমি ইস্পাহানি, তোমার কাছে সমস্ত সম্পদ, তা হবে না। রাষ্ট্র নেবে, তুমি রাষ্ট্র থেকে কিভাবে বুঝে নিবে নেবা, তোমার এককভাবে এত সম্পদ হবে না। মানে যারা এইভাবে সম্পদ বুর্জোয়া ঋণ টিন নিয়ে দুনিয়ার কাহিনী করেছে, অর্থাৎ জাতীয়করণ করা হচ্ছে। রাষ্ট্র আপনাকে টাকা দেবে, রাষ্ট্র এটা পরিচালনা করবে, আপনি সেখান থেকে রাইট হিস্সাটা পাবেন। আলেন্দে তাই করলো, তার তেল গ্যাস খনিজ সম্পদ সমস্ত কিছু রাষ্ট্রায়ত্ত করলো। 1973 সালের 11ই সেপ্টেম্বর পিনোশে, পিনোশে এখন এখন যেরকম ওয়াকার, তখনকার পিনোশে তাকে ঘিরে ধরলো আপনার প্রেসিডেন্ট ভবনে। ঘিরে ধরলো, পিনোশে বলল যে আমি আত্মহত্যা, সে আত্মহত্যা, নিজের মাথাতে নিজে গুলি করে আত্মহত্যা করলো একটা ভাষণ দিয়ে। এই খবরটা যখন পেলেন বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু অনেক হত্যা, অনেক ঘটনাতে মুষড়ে পড়েছিলেন, কিন্তু এই ঘটনাটাতে তিনি ভেঙে পড়েছিলেন। এই দুটোর গল্প আপনি পাবেন হচ্ছে, আমি এর আগেও বলেছি অনেক জায়গাতে, সেটা হচ্ছে যে এমআর আখতার মুকুলের মুজিবের রক্তলাল গ্রন্থটা কেউ যদি পড়ে, তরুণদেরকে বলছি। আর আব্দুল গাফফার চৌধুরী, কিংবদন্তি কলামিস্ট, উনার একটা বই আছে 15ই অগস্ট ইতিহাসের রক্ত পলাশ। এই দুটো গ্রন্থে একই কথা বলা হচ্ছে, কারণ দুজনই আসলে বঙ্গবন্ধুর ওই দিন সামনে ছিল। বঙ্গবন্ধু এরকম পিস্তলের মতো আঙ্গুলটাকে করে বলেছে, শোন, আমার দিকে একটা বুলেট ধেয়ে আসছে। আচ্ছা আপা, আমি শেষ করি আমার বক্তব্যটা, আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাব। আচ্ছা আপা, 1973 সালে ক্ষমতায় জেতার পর আমার কেন আমার ক্ষমতা কৃষককে দিয়ে দিতে হবে? আমার ক্ষমতা কেন গৃহহীনকে দিয়ে দিতে হবে? আমার ক্ষমতা কেন মুটে মজুর শোষিতকে দিয়ে দিতে হবে? কেন তার আগের ভাষণে বঙ্গবন্ধুকে বলতে হবে, কার উপরে রাগ দেখাও, কার উপরে রাগ ঝাড়ো, ওরা তোমার খাদ্য দেয়, ওদেরকে স্যার ডাকবা, ওরাই তোমার সব? মনে আছে সেই ভাষণটার কথা? এই হচ্ছে বাকশাল। বাকশাল ছিল বাঙালির মুক্তির সনদ। দেখেন আজকে ঘুরে ফিরে বাকশাল আসছে, কথায় কথায় বলছে জাতীয় সরকার, কথায় কথায় বলছে জাতীয় সরকার, সবাই মিলে দেশ চালাবো। বাকশালটা কি ছিল আপা? জাতীয় সরকার। এই তো ধন্যবাদ, ধন্যবাদ নিজম। আপনি যেটা বললেন চিলির কথা, চিলির কথা আমি নিজেও বহুবার বলেছি যে চিলির আলেন্দেকে কিভাবে সরানো হয়েছে, এবং চিলির আলেন্দেকে যখন সরানো হলো, আলেন্দের ওয়াইফ, উনি তো নির্বাসিত হয়েছিলেন, তিনি বঙ্গবন্ধুকে দেখা হওয়ার সাথে সাথে বলেছিলেন যে আপনিও সতর্ক হন, আপনার দিকেও কিন্তু এই ধরনের ষড়যন্ত্র ধেয়ে আসছে, আপনাকে সরিয়ে ফেলা হবে। কারণ চিলিতে আলেন্দে তাদের যে প্রধান ব্যবসা তামা, সেটা প্রথমে জাতীয়করণ করে ফেলেছিলেন।
টেলি ব্যবস্থা যেটা ছিল সেটা জাতীয়করণ করেছিলেন, যেগুলো সবই ছিল আমেরিকার বিভিন্ন কোম্পানির হাতে। চিলিতে আলেন্দে এই কারণেই সকলের বিরাগভাজন হয়েছিলেন, আন্তর্জাতিক শক্তির বিরাগভাজন হয়েছিলেন। পরবর্তীতে বহু বছর পরে চিলির আলেন্দের পরিবারের কাছে চিলির যে বর্তমান সরকার তারা কিন্তু ক্ষমা প্রার্থনা করেছে যে তার হত্যাকাণ্ডটা ছিল অবৈধ এবং তাকে অবৈধভাবে নির্বিচারে খুন করা হয়েছে। তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এজন্য কিন্তু তারা ক্ষমা প্রার্থনা করেছে। চির বাঙালি ভাই, আমি নিঝুমের কথা ধরে আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম যে এই যে রাজনৈতিক সংস্কৃতির যে ধরনের পরিবর্তন আমরা দেখি দেশীয় দোসর এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের হাত ধরে, এটা দেশের মানুষ কেন বুঝতে অনেক দেরি করে ফেলে? তাদের এই বোঝার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আমরা কিভাবে গ্রো করতে পারি সত্যিকার অর্থে? কারণ দেশের মানুষ রুখে না দাঁড়ালে কিন্তু কোনো ষড়যন্ত্রকেই আপনি নস্যাৎ করতে পারবেন না। দেশের মানুষই পারে যে কোনো ষড়যন্ত্রকে নস্যাৎ করতে। সেটা কিন্তু আমরা ৭১-এও দেখেছি, ৯০-তেও দেখেছি। দেশের মানুষ যখন বুঝতে পারে যে তার প্রতি অন্যায় হচ্ছে, তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হচ্ছে, দেশের সাধারণ মানুষ ঘুরে দাঁড়ালেই কিন্তু দেখা যায় যে পট পরিবর্তন আন্তর্জাতিক এবং দেশীয় দোসরদের দ্বারা সেভাবে হতে পারছে না। তো মানুষকে এই জায়গায় আমরা কিভাবে আরো বুঝানোর জন্য, তাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য কাজ করতে পারি? এই যে রাজনৈতিক সংস্কৃতি যা যেভাবে পরিবর্তন হচ্ছে বিদেশি শক্তির হাত ধরে, দেশীয় দোসরদের সহায়তায়, এটাকে আমরা কিভাবে রোধ করতে পারি? ভাইয়া আপনি মিউট করা আছেন। হ্যাঁ, এখন আমি আমি হ্যাঁ, এখন বলবেন। জি। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে এটা একটা বিরাট ব্যাপার যে বাকশাল। আমি এর সাথে একটা ছোট্ট কথা যোগ করি। আমাদের আমি তো তখন ১৯৭২-৭৩ আমার ২৪ বছর বয়স। আমি ১৯৬৬ সাল থেকে ১৯৬৬ সালে আমি ছাত্রলীগে যোগদান করি। আজ পর্যন্ত এখানে আছি। কিন্তু আমি আওয়ামী লীগের কোনো প্রাথমিক সদস্য পদেও নেই। এমন কোন ঘটনা নাই আওয়ামী লীগ ঘটিয়েছে যেগুলোর সাথে আমি জড়িত নাই। কিন্তু আমি কিছুর সাথে নাই। আমি শুধু এইটুকুন বলি যে বাকশাল ঘটনার ব্যাপারে আওয়ামী লীগের মধ্যেও কিন্তু দ্বিধাবিভক্তি ছিল। আওয়ামী লীগও ২ ভাগ হয়ে গেছিল। একটা বাকশালী আওয়ামী লীগ আর একটা বঙ্গবন্ধু আওয়ামী লীগ। প্রতিটি পর্যায়ে এখনো স্টিলে আজকে এই মুহূর্তে পর্যন্ত আমরা দ্বিধাবিভক্ত। এর কারণ হলো ১৯৭২ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটি করা উচিত ছিল, আমি এখন মনে করি, যেমন কেন ছাত্রলীগ দ্বিধাবিভক্ত হলো? কেন একটা মুজিববাদী ছাত্রলীগ, একটা ছাত্রলীগ, একটা জাতীয় ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, জাসদ আওয়ামী লীগকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছিল এই জাসদ। তারা এখন বলতেছে যে আমাদের যে ৩০,০০০ যুবক মারা গেছে আওয়ামী লীগের হাতে, জাসদ বলতেছে। কেন এটা ঘটলো? আমাদের মধ্যে যেটা সর্বপ্রথম করার দরকার ছিল বঙ্গবন্ধু। পৃথিবীর ইতিহাসে এরকম আছে যে শত্রুকে আপনি সাপকে লেজের মধ্যে বার দিয়ে ওকে রেখে দিলে সে তো আপনাকে ছবল দেবেই বেঁচে থাকলে। উচিত ছিল যারা আমাদের এই রাষ্ট্র কাঠামোর এই স্বাধীনতার বিরোধিতা করবে তাদেরকে ধ্বংস করে দেয়। আমরা সেটা করতে পারিনি। যেমন আমি আমার নিজের কথা বলি, ৭১ সালে যখন আমার গ্রুপ, আমি একটা দলের কমান্ডার, গেরিলা কমান্ডার, আমরা প্রায় ২৪ জন রাজাকারকে আমরা ধরেছি। এখন উচিত ছিল রাজাকারই তাকে মেরে ফেলা, কিন্তু আমরা মানবিক, আমরা সেটা করিনি। আমি কি করেছি, আমার এলাকার একটা খুব খারাপ রাস্তা ছিল, ওদেরকে দিয়ে সেই রাস্তাটা, যেটা খাবিকা করেছে, ওই সময় আমরা তা করেছি, ওই রাস্তাটা করেছি। এখন তারা আমার কাছে একটা আবেদন করলো যে আমাদেরকে মেরে ফেললে ওস্তাদ, তখন আমাদের যুদ্ধের সময় কিন্তু কমান্ডারকে ওস্তাদ বলা হতো, আমাদেরকে মেরে আপনার লাভটা কি হবে? আমরা তো রাজাকার কি জিনিস সেটাও জানি না, আলবদর কি জিনিস সেটাও জানি না।
আমি হাল চাষ করতাম, চাকদাইতে চালের বস্তা মাথায় নিয়ে কুলিগিরি করতাম। এখন আমাকে বললো আমি সেখানে সারাদিনে 1 টাকা 1.5 টাকা কামাইতাম। এখন আমাকে আমার পাকিস্তানি আমাদের এই যে এখানকার যারা রাজাকার কমান্ডার তারা আমাকে বললো যে তোমাকে একটা রাইফেল দেবো, তুমি ওইটা কাঁধে নিয়ে হাঁটবে, তোমাকে মাসে 150 টাকা বেতন দেওয়া হবে। চিন্তা করে দেখেন, সে সময় একজন কেরানির বেতন ছিল 65 টাকা মাসে। একজন রাজমিস্ত্রি সারাদিন কাজ করে 1 টাকা চেয়ারে না পাইতো সন্ধ্যের সময়। সেই সময় তাকে 150 টাকা বেতন দিচ্ছে, একটা রাইফেল দিচ্ছে, বলো তোমার এটা চালানোর কোনো দরকার নেই, কাঁধে নিয়ে ঘুরবা, যেখানে যা পাবা, ছাগল পাইলে ছাগল, গরু পাইলে গরু, মেয়ে লোক পাইলে মেয়ে লোক, যা পাবে তুমি নিয়ে যাবে, এটা তোমার অধিকার। এখন সে বলে যে আমরা তো মনে করেন 150 টাকা, এটা সোজা কথা না। আপনার এই 100 এখন এটা 1 লিটার, মানে আপনার 100 ভালো তেল 10 আনা, 100 বাদাম তেল, মানে যেটা সোয়াবিন তেল বলি, আমাদের সময় এটাকে বাদাম তেল বলতো। 100 বাদাম তেলের দাম 12 আনা। 5 সের চাইল আপনার 1 টাকা দিয়ে পাওয়া যায়, 6 সের প্রায় 5.5 কেজি 1 টাকা। মনে করো সেই সময় সে 150 টাকা বেতন পাচ্ছে, একটা রাইফেল পাচ্ছে, ছাগল ভেড়া গরু মেয়ে লোক, চার চোখে যা ভালো লাগবে তা নিয়ে যাওয়ার অধিকার পাচ্ছে, তো সে আসবে নাকি? এখন আমি যাদেরকে ধরেছি তারা রাইফেল কক করতে জানে না, এই মানবিকতার কারণে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু সত্যিকার অর্থে আমাকে তো রাজাকারে কেউ নিতে পারেনি, আমার ভোটটা সে তার বিরোধী ছিল। সুতরাং সে যে সেখানে গেছে সেটাও তার অপরাধ, এটা ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু আমরা সে পানিশমেন্ট দিইনি। এটা রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে এইরকম হয়েছে। এই কারণে আমরা আমাদের বিরোধী পক্ষ বা আমাদের সপক্ষের যারা আমাদের বিরোধিতা করেছে, আমরা তাদেরকে মোটিভেট করতে পারিনি, বোঝাতে পারিনি। এটাই হলো আমাদের ব্যর্থতা। আপনি শুধু বাকশাল, আমাদের দেশের বিরোধী যারা, বহিঃশত্রু যারা, তারা তো না। এই যে বাকশাল গঠিত হওয়ার পর আমাদের মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে গেছে, পিঠাপাক হয়ে গেছে, বলে দেন আমরা বাকশাল মানি না। যারা বাকশাল করেছে এরকম বহু মানুষকে আপনার আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হয়েছে। তারা বাকশাল আওয়ামী লীগ, তারা বাকশাল ছাত্রলীগ। এটাকে নজর দিতে হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনে এইসব ছোট ছোট ঘটনাগুলোও কিন্তু জড়িত আছে। বঙ্গবন্ধু, আমি বুঝতে পেরেছি সিরু বাঙ্গালী ভাই, আপনি যেটা বলছিলেন যে ছাত্রলীগে এক ধরনের দ্বিধা বিভক্তি এসেছে। এখন হ্যাঁ, আমরা 2025 সালে বসে যেভাবে জিনিসপত্র ব্যাখ্যা করছি, পরিস্থিতি কিন্তু সেরকম ছিল না। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, 7 কোটি মানুষের একটা দেশ, কোনো খাদ্য নেই, কোনো অবকাঠামো নেই, ব্রিজ, কালভার্ট সবকিছু নষ্ট, এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে যে ধরনের ঝামেলাতে বঙ্গবন্ধু ছিলেন সে একটা নজিরবিহীন। উনি মারা যাওয়ার পরে সৌদি আরব আর চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমাদের যে জিনিসটা রাইট, আমাদের ছাত্রলীগের দ্বিধাবিভক্তি বলি বা অন্যান্য রাষ্ট্র কাঠামোর যারা বিরোধিতা করেছে সেই কথা আমরা যদি বলি, দেখা যাচ্ছে যে সেখানে সত্যিকার অর্থে অনেকে ব্যক্তিগত লাভালাভের ক্ষেত্রে তাদের কাঙ্ক্ষিত অর্জন অর্জিত না হয় তারা কিন্তু এই বিরোধিতা করেছে। এবং আপনি বলছেন যে রাষ্ট্র কাঠামোর এক্স্যাক্টলি। যারা বিরোধিতা করেছে তাদেরকে আমরা কেন শাস্তির আওতায় আনিনি, এই ধারণাটাও ভুল। অনেকে বলে থাকে বঙ্গবন্ধু রাজাকারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, এই পয়েন্টটা কিন্তু সত্যিকার অর্থে ঠিক না। না, বঙ্গবন্ধু কিন্তু যারা আমি একটা কথা বলি, হ্যাঁ, না আমি বঙ্গবন্ধু কিন্তু রাজাকার কাউকে ক্ষমা করে নাই। না, উনি কিন্তু কাউকে ক্ষমা করেন নাই। উনি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন এবং সেখানে এবং এটা এবং শুরু হয়েছিল। সেখানে তাদের বিচার শুরু হয়েছিল যারা একেবারেই সেই ধরনের রাজাকার, আলবদর, আল শামস শান্তি কমিটির সদস্য ছিল। সেই ধরনের ৮,০০০-এর অধিক রাজাকারদের কিন্তু তিনি বিচারের আওতায় নিয়ে এসেছিলেন। এবং আপনি যেটা বললেন রাজাকারদের মেরে ফেলা, এই জায়গাতে সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর যে হিউম্যান রাইটস, মানবাধিকারের যেই অধিকারগুলা মানুষ মেনে চলে, একজন রাষ্ট্রপ্রধানের তো শুধুমাত্র একটি দলের হয় না, একজন রাষ্ট্রপ্রধান পুরো দেশের মানুষের হয়। উনি ওই জায়গায় হিউম্যান রাইটস এর যেসব আমরা ধারা বলি তিনি সেগুলা অবলম্বন করে তার শাসন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। নিজুম মজুমদার, আমি আপনার কাছে একটু আসবো। আপনার কাছে আমি এই যে আমরা আলোচনাটা করছি, এই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটার সাথে আপনি ১৯৭৫ সালকে কিভাবে তুলনা করতে চাচ্ছেন এবং
তরুণ প্রজন্ম কিন্তু আমাদেরকে একটা প্রশ্ন বারবার করে থাকে নিঝুম, এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে, কারণ তারা আমাদের কাছে প্রশ্নগুলো পৌঁছায় যে আপা, আপনারা তো ইন্ডিভিজুয়ালি অনেক ফাইট করছেন, দেশের পক্ষে কথা বলছেন, আপনারা কেন বিরোধী পক্ষের মতন একাট্টানা, এবং আপনারা কেন অনলাইন এখনো ন্যারেটিভ দিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষের ন্যারেটিভ দিয়ে আপনারা সেভাবে দখল করতে পারছেন না? আপনার কাছে আমার দুটা প্রশ্ন, কিভাবে আপনি ৭৫কে এবং ২৪কে পাশাপাশি দেখছেন, এবং কেন এখন পর্যন্ত আমরা অনলাইন মুক্তিযুদ্ধের পক্ষের বয়ান দিয়ে সত্যিকার অর্থে সকলে মিলে এখনো দখল করতে পারিনি? প্রথম প্রশ্নটা হচ্ছে ৭৫ এবং ২৪, এই দুটো। আমি এই দুটো উদাহরণ দিতে গিয়ে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং, মানে ৭৫ বলতে আমি ৭৫ সাল না বলে ৭৫ সময়, আপনার ৭৬, ৭৭, ৭৮ বা ৭৫ পরবর্তী সময়, মানে ওই সময়ের আবহটা কেমন ছিল সেটা আপনাদেরকে একটু আমি বলতে চাই। এই বইটা হচ্ছে এটা আসলে এটা আরেকটা ভার্সন, গতকালকে আমার আরেকটা কপি ছিল, এটা আর একটু ভালো প্রচ্ছদটা ছিল। এটা হচ্ছে ১৯৭৯ সালে যখন পঞ্চম সংশোধনী আমাদের সংবিধানে সন্নিবেশিত করা হয়, অর্থাৎ বঙ্গবন্ধুকে খুন করবার পরে সেটার বিচার করা যাবে না, এটা তো মোশতাক ২৬শে সেপ্টেম্বর করবার পরে এটাকে সংবিধানে ঢুকালো হলো ১৯৪৯ সালের আপনার 5th of April, ৪ তারিখে সংসদ অধিবেশন হয়েছে, পরের দিন এটাকে সংসদে হ্যাঁ না ভোটের মাধ্যমে ১৯৭৯ সালের ৫ই এপ্রিল। ১৯৭৯ সালে তারা ২৪৩ ভোট পেয়েছে। এইটা হচ্ছে সেই সংসদের পুরো বয়ান, কে কি বলেছে, এইটা আমি একটা রেয়ার ডকুমেন্টস, ওই দিন সংসদে দাঁড়িয়ে যা যা বলেছে এখানে তা আছে। আপনি চাইলে আমি আপনাকে এটা দিতে পারবো, কিন্তু প্রসঙ্গ এটা না। ওই সময় শাহজাহান সিরাজ, পরবর্তী সময় বিএনপির বন ও পরিবেশ মন্ত্রী, তিনি একটি ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, আমি দেখে পড়তে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি খুঁজছিলাম, পেজটা পাচ্ছিলাম না, বাট সারমর্মটা বলি। শাহজাহান সিরাজ বলছিল, আজকে এই সংসদে আপনারা কি পাশ করিয়ে নিয়ে গেলেন আমরা কিছুই বুঝতে পারলাম না, কি আইন করলেন, কি আনলেন, আমাদেরকে যদি আজকে সংসদের বাইরে কেউ জিজ্ঞেস করে আমরা বলতে পারবো না, শুধু জানি একটা কালা কানুন আপনারা ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু আজকে সেই সমাজ, এইভাবে বলছে কিন্তু আপা, আজকে সেই সমাজে দাঁড়িয়ে আছি যেই সমাজে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা ওঠে, আজকে সেই সমাজে দাঁড়িয়ে আছি এখনো পাকিস্তানের প্রেতাত্মারা জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা তোলে, আজকে সেই সমাজে দাঁড়িয়ে আছি যারা পাকিস্তানের সাথে আজকে ফেডারেশনের কথা বলে আবার এক হয়ে যেতে। এই সময়ে দাঁড়িয়ে আজকে কি বলবো, একদিন এমন সময় আসবে মানুষ রাজপথে এটার জবাব দেবে। খেয়াল করে দেখুন ১৯৭৯ সাল আপা, দেখেন তো, ইজ সামথিং সিমিলার, কিছু একটা কানে বাজছে কিনা, এই ডেজাভু কোথায় যেন শুনছি। এই ডেজাভু আপনি যখন বলবেন তখনই বলবেন আরে এটা তো এখনই শুনতেছি। জাতীয় সঙ্গীতও চেঞ্জ করার কথা বলছে, জাতীয় পতাকাও চেঞ্জ করার বলছে। এই মাত্র আমাকে একজন একটা লেখা পাঠালেন, পাকিস্তানি ভদ্রমহিলার নাম হচ্ছে মমতাজ হুসেইন, তার একটা কলাম পড়লাম, সে বলেছে দিস ইজ দ্য হাই টাইম ইস্ট পাকিস্তানকে এখন ওয়েস্ট পাকিস্তানের সাথে এক হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা। এই একটু আগে আমি পেলাম। তাহলে আজকে আমাদের সামনে আমাদের একজন মহান মানুষ বসে আছে, আমি জানি না যে আপা কিভাবে সিরু ভাইকে ব্যাখ্যা করেন। সালাউদ্দিন কাদেরের মতো একটা খুনির ফাঁসি ওই পরতে পরতে কিন্তু উনার সাক্ষী, উনার বক্তব্য, উনার বই সেখানে কোর্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা উনার কাছে অনেক ইতিহাস জেনেছি। উনি তো ফ্রিডম ফাইটার, কিভাবে জিয়া পালিয়েছে, এই যে আমার ওইখানেই আছে মুক্তিযোদ্ধার পলায়ন বইটা, ওই যে কোনা দিয়ে এখনই আছে, সিরু বাঙালির কালকেই বই, এগুলো পরিষ্কার করতে গিয়ে দেখলাম আজকে এমন একজন মানুষ এখানে বসে আছে, তিনি আরো বলবেন। তাহলে আপা ব্যাপারটা কি দাঁড়ালো? সেই শাহজাহান সিরাজ 1979-এর
5th of এপ্রিল পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথাটা বললো, 2024 তো কিছু চেঞ্জ হয় নাই, নাথিং। আমার কাছে খালি মনে হয় এ কি, এ তো দেখি সেম মনে হয় যে বাংলাদেশটা একটা স্থির গোলকের মতো রয়ে গেছে। আমি 24 আর 79 বা 75 সময়কে আমরা খেয়াল করে দেখেন, কিছুক্ষণ আগে আমাদের এই মহান মুক্তিযোদ্ধা কি বললেন যে 26টারে ধরছি, ধরার পরে খুব মায়া লাগলো, ছাইরা দিছি। আর আমরা 32-এর দিকে তাকানোর কারণে আমাকে পেটানো হয়। আমাকে কিন্তু ছাইরা দেয় নাই, আমাকে একটা নিরীহ মানুষ বলে ছেড়ে দেওয়া হয় নাই। আপা বঙ্গবন্ধুকে বলেছিল তুমি এখনো ওল্ড প্রশাসন চালাও, তুমি এখনো 4-5 হাজার লোকে মারো নাই। বঙ্গবন্ধু বলে এগুলো আমার জনতা, আমার জনতা। জেনারেল কাও এসে বলতেছে যে আপনারে মারার ষড়যন্ত্র হইছে। ইন্ডিয়া জানলো কেমনে? ইন্ডিয়া জানলো সে আরেকটা লম্বা ইতিহাস, ওই আমেরিকার ওই নথিপত্রের মধ্যে পাওয়া গেছে, ইন্ডিয়া জেনে গেছে। ইন্ডিয়া এসে 4 বার পাঠালো, বলে আমার জনতা। 15ই অগাস্ট নিক্সন, তারপরে হচ্ছে কিসিঞ্জার, সরি নিক্সন না তো, কিসিঞ্জার এবং ঢাকাস্থ যে হিউজ আপনার ওই যে বোস্টার, এরা একটা সমাবেশে বসলো। সেটা নথিটা আমার কাছে আছে, ওরা 2007 সালে এই নথিটা ছেড়ে দিয়েছে মার্কিন সিনেট, সেখান থেকে আমি পেয়েছি। তো কনফারেন্স চলতেছে, এগুলো বানানো কথা না, একেবারে ডকুমেন্টেড, আমেরিকার উন্মুক্ত নথি থেকে বলছি, আমি অনুলিখন করে বলছি বা আমার মতো করে বলছি। ঘটনা এটা, কিসিঞ্জার বলছে যে তোমরা মুজিবকে জানাও নাই, আমরা তো ওকে একটা আইডিয়া দিয়েছিলাম কে তার খুনি হতে পারে। তখন এইখান থেকে ঢাকাস্থ মার্কিন কর্মকর্তা বলছে যে না, আমরা প্রিসাইসলি বলিনি, বাট একটা ধারণা দিয়েছি। বলে কেন, আমরা তো মার্চেই জানতাম, ওকে বলনি কেন? তখন ওরা উত্তর দিচ্ছে যে উনাকে কিছু বলা যায় না, উনাকে বললে উনি বলে আমার বাঙালি, আমাকে মারবে না। তখন কিসিঞ্জার বলছে এর মতো বোকা আর আমি দেখি নেই। এতে আপনার কাছে মনে হতে পারে যে আমেরিকা তো খুবই ভালো, বঙ্গবন্ধুকে জানা দিছে। মজার ব্যাপার হচ্ছে এইটাই আমেরিকার টু ট্র্যাক থিওরি। এই নথিটা সে ছেড়েছে ইচ্ছা করে, কারণ আমরা যাতে জানতে পারি আরে আমেরিকা তো এই হত্যার সাথে জড়িত না। অন্যদিকে ফিলিপ চেরি এই পুরো কাহিনী ঘটাচ্ছে, এই অত্র অঞ্চলের আপনার সিআই এর প্রধান। আচ্ছা, এই প্রসঙ্গে যাব না, আপনার প্রশ্নটা আসলে এটা ছিল না। আপনার প্রসঙ্গটা যেটা ছিল সেটার সাথে আমি এই ঘটনাগুলোকে কেমনে জোড়া দিব। ওই 75-এর সময়ও বঙ্গবন্ধু মাফ করে দিয়েছিল, 24-এও নেত্রী মাফ করে দিয়েছে। মাফ করে দিয়েছে দেখেই যদি নেত্রী বলতো যে তোরে আমি এক্ষুনি দেখতেছি, তখন মানে সারাশি অভিযান চালাতো, রক্তের গঙ্গা বয়ে যেত এই দেশে। নেত্রী এটা করবেন না, ওই যে আমাদের মুক্তিযোদ্ধার মতো। আচ্ছা থাক, পিস্তল কক করতে পারতেছে না, নিরীহ গরিব মানুষ, নেত্রী একই ভেবেছে, ঠিক আছে আমাকে চাও না, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি একটাই দেখি যে আমরা নরম থেকে নরমতর হয়েছি, আমরা সাবমিসিভ হয়েছি, আর ওরা বারবার, আমরা ঠিক যতটুকু নরম হয়েছি ওর ছুরিটা তত শক্ত হয়ে আমার পাঁজরে ঢুকেছে। আপা বিলিভ মি, দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। আমি 75 আর 24-এর এটা দেখি। এইবার আমাদের নিজেদের ভেতরে সমস্যা, যেটা আপনার সেকেন্ড কোশ্চেনটা ছিল, আমরা একত্র হতে পারি না কেন, বা আমরা এখনো এখানে একটা আমরা বয়ান তৈরি করতে পারলাম না কেন, একটা স্টেটমেন্ট তৈরি করতে পারলাম না কেন ওদের মতো করে। আপা আপনি কি এটা জানেন যে ইরাকে কতজন মানুষ মারা গেছে? প্রচুর প্রচুর প্রচুর। আপনি কি এটা জানেন যে আপনার ট্রাম্পের, আমি এইভাবে বলি, এভাবে বললে জিনিসটা একটু সোজা হবে, আমি সেটা হচ্ছে যে আমি যদি আপনাকে এখন বলি এইভাবে যে আপা আপনি কি জানেন ইরাকে কত মানুষ মারা গেছে? জানি। আপা আপনি কি জানেন ট্রাম্পের পাছাতে একটা ফোড়া হয়েছে? এই নিঝুম, কিভাবে এটা হইল রে, কি ঘটনাটা কি বলতো? আপনি হয়তো বা বলবেন না, অধিকাংশ মানুষ ওইটাই জানতে আগ্রহী হবে। এইটাই
এইটাই, এই যে আমি কথাটা বললাম, এই কথাটা হচ্ছে অত্যন্ত ইনসিগনিফিকেন্ট, পাল্প, ফালতু আলাপ। ইতিহাস থেকে মানুষ ফালতু আলাপ বেশি পছন্দ করে। আমি যদি বলি যে বঙ্গবন্ধুর বাকশালটা কেমন, ও খালি কান চুলকাবে, মাথা চুলকাবে, ওর ভাল লাগবে না। খালি একটু যদি বলি তুমি জানো ইন্ডিয়ার সাথে মিলা কামটা করছে, হ্যাঁ ভাই ভাই একটু বলেন তো আর একটু শুনি, ওর ওটা শুনতে ভাল লাগে। কেন কেন শুনতে ভাল লাগে? কারণ ইন্ডিয়া একটা হিন্দু রাষ্ট্র, ওইটা সৌদি আরব হইলেও শুনতে ভাল লাগতো না। দূর মিয়া, অন্য গল্প করেন, ভারত বাই মুসলমান কান্ট্রি। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে বাঙালির চরিত্রটাই এমন, সে পড়াশোনা করতে চায় না। মোস্ট অফ দা বাঙালি, মোস্ট নট অল। তবে আমরা কি ব্যর্থ? ব্যর্থ না। যদি ব্যর্থই হতাম আপা, তাহলে 80 বছর বয়স্ক একজন নারী বা একটা রিক্সাওয়ালা বঙ্গবন্ধুর বাড়িতে যায় এত কিছুর পরেও, সাকিব খান, সাকিব আল হাসান, বড় বড় যারা মিডিয়া জগতের ব্যক্তিত্বরা আছে, তারা কি করেছে আমাদের অতীতে যারা লিখে গেছে তাদের কাছ থেকে জেনেছে। তাই তো বেশিরভাগ যারা আজকে সেলিব্রিটি যারা আছে তারা তো 75 হয়নি, তাদের বয়স তো কম সেই তুলনায়, তাই না? সেরকমই তো আমরা মোটামুটি, আমরা বয়স রেঞ্জটা যদি দেখি, তাহলে কি একটা প্রজন্ম এগুলো জেনেছে। কেন আমার কাছে শত শত নারী, পুরুষ, ছেলে যখন প্রশ্ন করে দাদা এইটা কি ওইটা কি, সেদিন একজন আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা মেজর জলিল যে বলছে যে ভারতীয়রা সমস্ত অস্ত্র নিয়ে গেছে, ভাই একটা রেফারেন্স দেন তো, কাহিনী একটু বুঝি। আমি এখন তার জন্য অনেক কিছু খুঁজছি। এই যে জানতে চেয়েছে, জানতে চায় আপা। তবে ওই যে আমি আপনাকে ট্রাম্পের ফোড়া আর ইরাকের 3 লক্ষের গল্পটা বলা শুরু করেছি, এইটার সংখ্যাটা এখনো আমাদের সমাজে বেশি। তা না হলে নীরজচন্দ্র তো লিখতো না আত্মঘাতী বাঙালি। পড়ে দেখবেন আত্মঘাতী বাঙালি কিংবা বাঙালি মুসলমানের মন। বাঙালি একটা গল্প বলবে, হুদাই একটা মিথ্যা কথা বলবে, হুদাই, কারণ ওর কোনো প্রয়োজন ছাড়াইও বলবে। বাঙালি মনে করে সে অসম্ভব ভালো একজন মুসলিম, মূলত সে আসলে কোনো ধর্মই ফলো করে না। যদি ধর্ম ফলোই করতো, তাহলে যারা আমাদেরকে এইভাবে মানে কচুকাটা করলো 75-এ বা 25শে মার্চে, তাদের পক্ষ নিত না। মুশকিলটা হয়েছে এইটা। বরঞ্চ এটা বলতে পারেন যে আমাদের যারা ধর্মীয় স্কলাররা আছে তারা অনেক অংশে ফেইল করেছে এদেরকে লাইনে আনতে। ফলে এই জায়গাতে আমার একটা বড় ফেল করেছি। অপগণ্ডরা জন্ম নিয়েছে যারা সিনেমার গান গায়, যারা আপনার ওয়াজের মধ্যে উদ্ভট কথাবার্তা বলে। আপনার থার্ড কোশ্চেনটা সেটা হচ্ছে যে আপা, আমি যদি আপনাকে আজকে এই প্রোগ্রামের মধ্যেই একটা কিছু বলার চেষ্টা করি, আপনি সেটার প্রতিবাদ করবেন। ধরেন কোন একটা ইতিহাসের ব্যাপারে প্রতিবাদ না করলে বলবেন যে না নিজুম, আমি ব্যাপারটা মনে হয় এইভাবে জানি। কেন জানেন? কারণ আপনি প্রগতিশীল, আপনি পাল্টা তথ্য দিতে বা ওইটাকে বিশ্লেষণ করতে পছন্দ করেন। কিন্তু আমি আর আপনি দুজন যদি জামাতি হতাম, আপনি প্রথমেই আমি যেটা বলতাম নিজুম ভাই একদম ঠিক আছে। ওই জামাতিরা যেহেতু এই টাইপের, ফলে অনলাইনেও দেখবেন একজন বলছে মার, সবাই বলে মার। আর আমাদের ক্ষেত্রে যা হয়, আমি এটা বলেছি এটা মানবে না, সে ওপেনলি ফেসবুকে এটা লিখে বসছে, অনলাইনে সে অন্যটা লিখে বসছে। এই যে চিন্তার ভ্যারিয়েশন সে প্রকাশ করছে, ফলে অনেক দ্বন্দ্বেরও জন্ম নেয়। বুঝতে পারছেন? এই জন্য আমাদের মধ্যে আপনি দ্বন্দ্বটা একটু বেশি দেখতে পান। এটাকে কখনো পজিটিভ আমি দেখি, কখনো একটু নেগেটিভ দেখি। বাট আমার কাছে মনে হয় যে প্রগতিশীলতা ঠিক সিনথেসিস অ্যান্টিথিসিস এই লাইনেই চলে। অ্যাপারেন্টলি মনে হতে পারে আরে এরা তো এক না, আসলে এক। যখন বলা হচ্ছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনের পরে, আপনার মনে আছে নিশ্চয়ই যে আমি শেখ হাসিনার লোক, পুরো অনলাইন তার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে, আমি শেখ হাসিনার লোক। মনে আছে আপনার? আমি শেখ হাসিনা। আপনি দেখবেন, কেন আপনার মনে নাই? আপনার শাহবাগে লক্ষ লক্ষ লোক এসেছে। আবার একটা ডাক দরকার, হতাশার কিছু নাই আসলে।
নিজুম, আপনার কথাতে তো আমরা সবসময় উদ্বুদ্ধ হই, হতাশার কোনো ব্যাপার নেই, এটা আমরা জানি। সাময়িক এরকম ঘনঘটা আসে দেশের রাজনীতিতে। দেশের যে অবস্থা ছিল সেখানে আমরা তরুণ প্রজন্মকে, আপনি যেটা বলছেন যে আমরা সঠিক তথ্য হয়তো অনেক সময় দিতে পারিনি, আমার এই জায়গায় দ্বিমত আছে যে তরুণ প্রজন্মকে সঠিকভাবে তথ্য দিতে পারেনি। তরুণ প্রজন্ম কিন্তু ব্রায়ান লারা কত রান করেছে সেটাও কিন্তু জানতে পারছে। তারা রোনাল্ডো কতটুকু গোল করেছে, মেসি কি করেছে, তারা কিন্তু মুহূর্তের মধ্যে গুগল করে জানতে পারছে। চ্যাট জিপিটি আছে, সবকিছু আছে। শুধুমাত্র আমার দেশের ইতিহাস যখন আসে তখন তারা একটা বয়ান দেয় যে আমাদেরকে জানানো হয়নি। আপনাকে কে জানিয়েছে, আমাকে কে জানিয়েছে, এই প্রশ্নটা কিন্তু আমি বারবার করি। আমাদের সময় তো গুগল ছিল না, চ্যাট জিপিটি ছিল না, উইকিপিডিয়া ছিল না। আমরা কিন্তু পাবলিক লাইব্রেরিতে গিয়েছি, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়েছি। আমার নিজের কথা আমি যদি বলি, আমার কিন্তু মুক্তিযুদ্ধের 14 খণ্ড কিনে পড়ার কোনো ক্ষমতা ছিল না, আমার শেষ সামর্থ্য ছিল না। আমি কিন্তু পাবলিক লাইব্রেরিতে বসে মুক্তিযুদ্ধের 14 খণ্ড পড়েছি। যে তরুণ প্রজন্মকে আমরা যে জিনিসটা দিতে থাকি যে তারা বুঝে নাই, শুনে নাই, তাদের কাছে তথ্য দেওয়া হয় না, এই জিনিসটার সাথে আমি একেবারে একমত কিন্তু না। একটা তাদের জিনিস ইচ্ছা নাই। একটা জিনিস আমি খুবই খুবই আপনার সাথে এগ্রি করলাম কথাটাতে, কিন্তু এই যে আপনার ক্ষুধা, এই যে আপনার হাঙ্গার, আপনি কি একবার একটু বিশ্লেষণ করে আসবেন যে আপনার এই হাংরিনেসটা তৈরি করবার জন্য আপনার যে পরিবেশটা ছিল সেইটা কোনো কারণে আপনাকে কন্ট্রিবিউট করেছে কিনা? অর্থাৎ আপনার স্কুল, আপনার বাসা, ফ্যামিলি, আত্মীয় স্বজন, কেউ না কেউ আপনাকে কোনো না কোনো ভাবে উদ্বুদ্ধ করেছে। এবং নিজম ভেরি ইন্টারেস্টিং, আমি কিন্তু জামাতের স্কুলে পড়েছি। আপনার ফ্যামিলি, হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি? দেখা যাবে যে আপনার ফ্যামিলি আমার কেউ বলছে, আমার বন্ধু, মা আমার মা মা। আমার মা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন পলিটিক্যাল সায়েন্সের। 7ই মার্চের ভাষণের পরে যখন দেশের অসহযোগ শুরু হচ্ছে, সব বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তখন তিনি চিটাগং চলে গেলেন। আমার মা আমাদেরকে অনবরত মুক্তিযুদ্ধের কথা বলেছেন। এই তো, এই তো উত্তর পেয়ে আমার গেছি আমরা। আমার নানার বাড়িতে কতজন ব্রাশ ফায়ারে মারা গিয়েছে এবং লাশও নিতে দেয়নি কিন্তু পাকিস্তানি আর্মি, কুকুর দিয়ে লাশ খাইয়েছে। ঠিক আছে? তো আমার মা এটা শিখিয়েছে। তরুণ প্রজন্মের যেসব পিতামাতা আছেন, আমি তাদের দিকে তাকিয়ে থাকি যে কোন সন্তান সন্ধ্যার পরে বাইরে যে আন্দোলন আন্দোলন খেলতে পারে, এটা আমার ধারণা নেই। আপনি কি কখনো সন্ধ্যার পরে নিঝুম বাইরে না, থাকতে পেরেছেন? না, আমাদের না। আমাদের আমাদের ডিরেকশন ছিল মাগরিবের নামাজের আগে মাগরিবের বাসায়। নামাজের পরে যদি বাসায় ঢুকেন, আপনি তো কবিরা গুনাহ করেছেন। আপনার ইহকাল পরকাল সব আপনার পিতামাতা নষ্ট করে দিবে। একদম। মানে একটাই ডিরেকশন, মাগরিবের নামাজের আগে বাসায় দেখতে চাই, মাগরিবের নামাজের আগে বাসায় শেষ, দ্যাটস ইট। হুম। এই তো এই এই হচ্ছে যে এই যে কথাবার্তাগুলো বলে যে তরুণ প্রজন্মকে আমরা জানাইনি, এটার সাথে আমার ভীষণভাবে একটা দ্বিমত থাকে। সিরু বাঙালি ভাই সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটির কারণে চলে গেছে। নিজম, আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম। আমরা তো অনেক কিছুই আলোচনা করলাম এবং আপনি বললেন যে তরুণ প্রজন্মকে আমরা একসাথে কিভাবে করতে পারি, তাদেরকে সঠিক তথ্য কিভাবে দিতে পারি, এ নিয়ে আপনি বারবার বললেন। কিন্তু এই যে পশ্চিমা ষড়যন্ত্র সারাক্ষণ বেগবান, সেটাকে প্রতিহত করার জন্য আমরা কি করতে পারি? ইতিমধ্যে কিন্তু পশ্চিমা শক্তি আমাদের ভীষণ ক্ষতি করে ফেলেছে। আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে গিয়েছে। আমরা সেন্ট মার্টিনের অবস্থা দেখতে পাচ্ছি। সেন্ট মার্টিনে কিন্তু আমরা জানি যে সত্যিকার অর্থে লোকজন সেভাবে যেতে পারছে না। আমাদের অর্থনীতি একটা মোমেন্টামের উপর চলছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবস্থায় রেখে গিয়েছিলেন অর্থনীতি, সেটা চালিয়ে নিচ্ছে ইউনূস। কিন্তু আমাদের প্রকল্পগুলো বন্ধ নানা রকমের গ্যাটিস দিয়ে, এবং তারা গত 11 মাসে 52,000 কোটি টাকা ছাপিয়ে কোনো মতো অর্থনীতিকে টেকা দিয়ে রেখেছে। এই যে একটা অবস্থা, সামগ্রিক অবস্থা, এই সামগ্রিক অবস্থায় আমরা দেশবাসীকে কিভাবে জানাতে পারি যে আমার দেশের দিকে একটা অন্ধকার সময় ধেয়ে আসছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে? আবার আবার পশ্চিমারা আমাদের উপরে ছড়ি ঘোরাতে পারে অর্থনৈতিক কারণে। পশ্চিমারা, আমি আপনাকে একটা রিসেন্ট উদাহরণ দেই। আমি আমি একজনকে খুবই ক্লোজলি ফলো করি, তার বয়ান, তার কথা বক্তব্য। সেটা হচ্ছে কংগ্রেসের একজন নেতা আছে শশী থারুর। আমি রেগুলার তাকে দেখি, আমার খুব প্রিয় একজন মানুষ। শশীর একটা কথা সেদিন আমি শুনে আমি তাজ্জব বনে গেলাম। ভারতের উপরে ট্যারিফ দিয়েছে ট্রাম্প প্রশাসন, শশী কংগ্রেসের। ওর উচিত ছিল কি আপনার মানে বিজেপিকে ধুয়ে দেওয়া, হ্যাঁ, বিজেপির বিদেশ নীতি। ও দেখলাম সাংবাদিকদেরকে এমন বক্তব্য দিল, বক্তব্যের সারমর্মটা হচ্ছে এমন যে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট আমেরিকা ইজ সেইং, বিকজ আমরা রপ্তানিমুখী দেশ না, আমাদের মার্কেট ওখানে $80 বিলিয়ন এইটা আছে সেটা আছে, আমরা সারা ওয়ার্ল্ডে আমরা এটাকে ছড়া দিব দরকার হলে। আমাদের আমাদের গ্যাস আমাদের জনগণের জন্য আমাদের তেল কিনেছি, আমরা যেখান থেকে কমে পাই সেখান থেকে কিনবো। ইয়েস, আমরা তাদের সাথে একটা ডায়লগে যাব, যদি না হয় দ্যাটস ফাইন, আমরা অল্টারনেটিভ দেখতে হবে। তাই বলে তো আমরা ওদের কাছে মাথা নত করবো না। আপা,
দিস ইজ এ ভেরি স্ট্রং মেসেজ ফর এ কান্ট্রি, যে ও কংগ্রেস কিন্তু ওর কাছে দেশটা ফার্স্ট। এই জায়গাতে মির্জা ফখরুল হলে কি করতো, আওয়ামী লীগ এই দেশটাকে শেষ করে দিয়েছে, আমরা যদি ক্ষমতায় যেতাম তাহলে আমরা এই তো হতো, তাই না? আচ্ছা, এই জন্য যেটা দরকার আপা সেটা হচ্ছে আমাদের একটা দেশ, আমরা কি বেচি আসলে, পশ্চিমের কাছে আমরা বেচিটা কি? এই যে আপনি ফ্যাব্রিক্স দেখেন, এই যে জামা কাপড়, এটা মেড ইন বাংলাদেশ, এইটা বানাইছি শুধু দেশে, খালি আমার একটু সস্তা শ্রমে বানাইছি। এই ছাড়া এইটার যে ফ্যাব্রিক্স, এইটার যে এই যে বোতাম, সব দেশের বাইরে থেকে আইনা দেশে এটারে বানাই। আপনার মানে আমি জানি না আপনার এইটার হয়তো ভালো ধারণা থাকতে পারে, আমি এমবিএ করেছি, কিন্তু আমি এমবিএ করেছি এবং আমার থিসিসটা ছিলই হচ্ছে আরএমজি ইন্ডাস্ট্রি। তো আরএমজি ইন্ডাস্ট্রি পড়তে গিয়ে আমি দেখলাম আমাদের শুধু আছে ভাই একটা সস্তা শ্রম, আমরা শ্রম বিক্রি করি। গুড, দ্যাটস ফাইন অলসো। তাহলে আমি অর্থনৈতিক ভাবে যদি আমার রপ্তানিমুখী কম হই, আমার যদি নিজস্ব উৎপাদনটা থাকে, যেটা বাকশাল করতে চাইছিল, আবার ওই ঘুরে ফিরে বাকশালটাতে আসি, বাকশাল চাচ্ছিল তার নিজের জমিতে চাষ করতে পেঁয়াজ মরিচ, যে আজকে দেখলাম ইন্ডিয়া থেকে আপনার পেঁয়াজ আসবে, আমি আমার পেঁয়াজ উৎপন্ন করতে পারছি না কেন? যেখানে আমি মুখ থেকে একটা আমের বাড়া, বলেন তো আপনার মনে আমের বিচে বাড়া বলেন, আমাদের নখে বাড়া, আমের বাড়া ছুঁয়া মারলে আমের গাছ উঠা যাবে। আরে ভাই, আমাদের কংক্রিটের শহরে আপনি বিচে ছুঁয়া মারলে গাছ উঠা যায়, সেখানে আপনি গ্রামগঞ্জের কথা চিন্তা করেন। তাহলে আমি কেন আমাকে চাল ডাল তেল নুন এগুলো আমদানি করতে হয়? আমি যত বেশি নিজে ফলাতে পারবো, অর্থাৎ আপনি একটা গর্ত খোঁড়েন দেশে, ঢাকার মধ্যে দেখবেন 500 জন লোক এসে গর্ত খোঁড়া দেখে, এদের কাম নাই, কারণ হচ্ছে ওদের কোনো কাজ নাই। তার মানে হচ্ছে যে এই দেশের অসংখ্য মানুষের কোনো কাজ নাই, প্রোডাক্টিভ কাজ করে না। সো আমি ততদিন পর্যন্ত পশ্চিমারা আমাকে কিচ্ছু করতে পারবে না যতদিন আমি আমার নিজের ভূমিকে প্রথমে আমি মানে ডিগ আপ করতে পারবো ভালোভাবে। আমার অর্থনীতি শুধু আরএমজি, আর আমি ইংল্যান্ডে আর আমেরিকাতে কেন পাঠাবো ভাই? আমার রাশিয়া আছে, আমার যেহেতু সস্তা শ্রমই আছে, তাহলে অন্য কোনো কান্ট্রি আমাদেরকে দেখ, ভিয়েতনাম দেখ, শ্রীলঙ্কায় দেখ, আমাদের মাধ্যমে নিয়ে যাবে, এমন একটা অবস্থান তৈরি করব। আমার জিনজিরার মতো জায়গা থাকতে আমি কেন নকল পণ্য উৎপাদনই বা করতে পারছি না কেন, যেটা চায়না করে? আমার তো ভাই মেধার অভাব নাই, আমাদের এক একটা লোক কতটুকু কর্মঠ, যারা আমাদের দেশের শ্রমিক তারা অন্য লেভেলের। সো আমার কাছে মনে হয় রপ্তানিমুখী না হয়ে, আমদানিমুখী না হয়ে, আসলে আমার রপ্তানি আমি করছি কিন্তু সারা বিশ্বব্যাপী, আমার নিজের দেশে অ্যাটলিস্ট আমাদের খাদ্যটা আমরা ফলাইতে চাই। এগুলো করলে যেটা হবে, আমার তখন কিছুই আসবে যাবে না। আমেরিকা আমারে স্যাংশন দিল না দিল, আচ্ছা আপনি চিন্তা করেন তো আপা, একটা আর্মি অফিসার, তারে ভলকার তুর্ক বলতেছে যে তুমি ই করবা না, কি জানি বলে, তোমাকে আমি মিশনে নিব না। আমরা 80s এর দশকে শুনতাম সেনাবাহিনীতে যাইতে চাই দেশকে বাঁচাইতে, ওই পোশাকটা পরবো, কি একটা অবস্থা। আরে এখন একজন লোককে বছরের পর বছর লোভী বানানো হয়েছে যে আমি যদি মিশনে যাই টাকা তো পাবো ডলারে, আমার মোটামুটি 6 মাসের বা 9 মাসের মিশনে মোটামুটি 70 থেকে 80 লাখ 1 কোটি টাকার মতো একটা হবে, এইটা দিয়ে আমি তো ডিওএইচএস এ বা পূর্বাচলে বা ঝিলমিল প্রজেক্টে একটা প্লট পাবো। এই যে মানুষের চাওয়ার যে চৌহদ দিয়া পা, একটা বাড়ি, নাকে তেল দিয়া ঘুমানো, এই জিনিসটা হইছে কারণ আমি ওয়েলফেয়ার স্টেট বানাতে পারিনি। আমি ইংল্যান্ডে থাকি, আমার কোনো সেভিংস নেই আপা, আমার অ্যাকাউন্টে গেলে মনে হয় ধরেন 600-700 পাউন্ড টাউন্ড পাইতে পারেন আর কি, 2 অ্যাকাউন্ট মিলা 1000 খানিক পাউন্ড আপনি পাবেন। কিন্তু প্রশ্ন আসবে আপনার যে আমার এত কম, কারণ কি আমার তো টাকার ফ্লো হচ্ছে, চাকরি করতেছি, টাকা ঢুকতেছে, খরচ হচ্ছে। বিপদে পড়লে ইংল্যান্ড গভর্নমেন্টের কাছে গিয়ে বললে যে বাবারে আমি আর পারতেছি না, ওরা তখন আমাকে জবলেস ভাতা দিবে, ওরা আমাকে একটা বাসার থাকার জায়গা দিবে। মানে আমি 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 যেটা বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে ইয়েস, আমাদের দেশের দুর্নীতির ব্যাপারটা তো সিরিয়াস ওয়েতে আছেই, একটা না পরিকল্পনার জায়গা যেটা বাকশাল করতে চেয়েছিল। নিজুম, এই যে বললেন যে দুর্নীতির জায়গাটা, ভেরি ইন্টারেস্টিংলি আমি গতকাল দেখছিলাম যে মালয়েশিয়ার যে থিওরিটা ছিল মাহাথির মোহাম্মদের, 2% দুর্নীতি, উনি জানতেন দুর্নীতি ঠেকানো যাবে না, দুর্নীতি একেবারে নির্মূল করার কোনো সুযোগ নেই, বিশ্বের দেশে দেশেই দুর্নীতি হয়, যেখানে প্রকল্প চলে, উন্নয়ন চলে, সেখানে দুর্নীতি হয়। মাহাথির তার দীর্ঘ এই যে শাসন ব্যবস্থা ছিল,
ওইখানে কিন্তু উনি বলেই দিয়েছিলেন যে 2% পর্যন্ত দুর্নীতি টলারেট করা যাবে, কারণ দেশের উন্নয়নের স্বার্থে এটা করা দরকার। তো এই যে আমরা বিভিন্ন বয়ান নিয়ে আসি, একেবারে অ্যাঞ্জেল এসে দেশ চালাবে, অ্যাঞ্জেল দিয়ে দেশ চলে না। ঠিক আছে? লোকটা ভালো কিন্তু কোনো কাজ পারে না, সে ধরনের ভালো লোক দিয়ে আমাদের সত্যিকার অর্থে কোনো লাভ নেই। এখন যেটা হয়েছে আর কি, যে আমার লোকটা নোবেল, কিন্তু ওই নোবেল আমাদেরকে বেল বাজাতে দিচ্ছে না সত্যিকার অর্থে। বাংলাদেশের অসংখ্য মানুষ কালো টাকা যেটাকে বলি আর কি, তার অপ্রদর্শিত টাকা। ইয়েস, আমাদের দেশে অনেক ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল কালো টাকাকে সাদা করার ব্যাপারে। হুম, আসলে হয় কি, আমার আন্ডারস্ট্যান্ডিংটা, আমি এই পুরো 5ই অগাস্টের আগের যে পরিকল্পনাটা আপা, লিটারেলি আমার কাছে মনে হয় এটা আমার সামনে ঘটছে ঘটনাটা। মানে হ্যাঁ, এত আপনি তো খুব মানুষের সোচ্চার সাক্ষাৎকার ছিলেন। নিয়েছি, এত হুম, মানুষের সাক্ষাৎকার নিয়েছি, এত মানুষের সাথে কথা বলেছি, তখন আমার একটা আইডিয়া হলো যে আজকে দেখেন, এরা ট্রেসি এন্ড জ্যাকবসনের কাছে যাচ্ছে, এর আগে আমরা পিটার হাসকে দেখেছি। আজকে আপনি ভাবতে পারেন যে একটা দেশ কতটুকু অমর্যাদাশীল হলে আমেরিকার একটা হাই কমিশন বাংলাদেশ চালায়। নেত্রী আমাকে একজন, আমি নাম প্রকাশ করব না, আমি আপনাকে একটা বলি, আজকে থেকে 1 মাস আগে আমি একজনের সাক্ষাৎকার নিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে, যিনি মোটামুটি 24/7 নেত্রীর সাথে, মানে 24/7 বলতে নেত্রীর ঘুমের সময়, খাওয়ার সময়, চারা মনে হয় উনি নেত্রীর সাথেই আর কি। উনি আমাকে বেশ কিছু ইনসাইট দিলেন। উনি আমাকে বললেন যে, নিঝুম, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমেরিকানরা পুরো বঙ্গোপসাগরটা চেয়েছিল, যে 15টা ব্লক তারা নেবে। তা হুম, বললাম যে নেত্রী কি করলেন? বলে, নেত্রী আমাকে আইসা বলতেছে যে আমি কাউকে সব একসাথে দিব না। আমি যেহেতু এখান থেকে এলএনজি, আমার আমার উঠানের আমার ক্ষমতা নাই, আমি এটা সবগুলা রাষ্ট্রের বাইটা দিব। তুমি এখানে মিয়া 15টা নিয়া আমার উপর একটা হেজিমনি ক্রিয়েট করবা, তুমি একচ্ছত্র আধিপত্য করবা, এটা আমি হইতে দিব না। মাতার বাড়ি যায় একজন রে, অমুক কন্ট্যাক্ট দেয় একজন রে, মানে উনি চারদিক থেকে সবাইকে আপনার রাখছে, থাকো থাকো থাকো, হ্যাঁ, সবাইরই, এককভাবে আমি তোমাকে দেব না। আসলে খেপা শুরু করলো। পিটার হাস নাক গলাচ্ছে, নেত্রী আইনের মধ্য থেকে এটা ডিল করেছে। ভাই, আপনি কেন এটা করবেন বা কেন করছেন এটা? আপনার যখনই কেউ হেজিমনি তৈরি করছে, আপনার ভারতে তিনি যখন আপনার আহ, আহ, সফরে যেতেন, ভারতের সাথে ডিল হতো, আমাকে একজন ডিপ্লোম্যাট বলেছে যে উনি দেশের ব্যাপারে এতটাই স্ট্রিক্ট ছিলেন, উনার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ওই 71 সালের পরে, বা যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আওয়ামী লীগ থাকলে কেন এত ভালো থাকে, এর কারণ হচ্ছে বাংলাদেশের যে সীমান্ত, এই সাইডটা থেকে দুইটা জিনিস অপারেট করতে পারে না। এটা অনেকে আসলে বোঝে না, সবাই মনে করে আমরা মনে হয় দেশটারে বিক্রি করে দিছি, জমি জমা দিয়ে দিছি, টাকা পয়সা দিয়ে দিছি। মূলত বাংলাদেশ বর্ডারটাকে প্রচন্ড স্ট্রিক্ট রাখে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এইখান থেকে কোনো বিচ্ছিন্নতাবাদী কোনো কাজ করতে পারে না। এইটা ইন্ডিয়ার জন্য অনেক বড় সিকিউরিটি। আমাকে একজন সাবেক সেনাপ্রধান বলেছে যে বাংলাদেশ তার বর্ডারকে এত টাইট করেছে, অর্থাৎ এটা বোথ কান্ট্রির জন্য, অর্থাৎ ওই কান্ট্রির সন্ত্রাসী সেখানে থাকতে পারবে না, এইখানকার সন্ত্রাসী এখানে থাকতে পারবে না। সিরু ভাই এসেছেন, আমি জাস্ট দ্রুত, না, আমার ইয়ে চলে গেছিল। আমরা নিজম সত্যিকার অর্থে প্রোগ্রামের একদম শেষ দিকে 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছে। আচ্ছা, আপনার সাথে যে ইন্টারেস্টিং আলোচনা হচ্ছিল এবং সিরু ভাইয়ের সাথে যে ইন্টারেস্টিং আলোচনা হচ্ছিল, আমি ইন্টারেস্টিং বলবো না, এটা ইনফরমেটিভ সেশনের মতন ছিল। ইন্টারেস্টিং শব্দটা হালকা করে দেয় আমাদের কথাবার্তাকে। একটা ইনফরমেটিভ সেশন ছিল। সেই সেশন আমরা হয়তো আগামীতে আবার নিয়ে আসবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই ধরনের ইন্টারাকশন হওয়া উচিত নিঝুম। মানুষকে সত্য জানানোর কাজে আপনি তো সারাক্ষণই ব্যাপৃত আছেন। আপনি কথা বলছেন, কথা বলে যাচ্ছেন এবং তরুণ প্রজন্মের আরো মানুষজনকে আপনি সামনে নিয়ে আসবেন। এবং আমরা যেটা বললাম যে অনলাইনে আমাদের যে সত্য ন্যারেটিভ, আমরা কিন্তু মিথ্যা কথা বলতে চাই না, সত্য দিয়ে যুক্তি দিয়ে মানুষকে কনভিন্স করতে চাই। বঙ্গবন্ধু যেভাবে মানুষের হৃদয়ে আছেন, সেভাবে বাংলাদেশের পক্ষের মানুষদের হৃদয়েও যেন আমরা স্থান করে নিতে পারি আমাদের কথা দিয়ে, আমরা সেই লক্ষ্যেই কিন্তু কাজ করছি। আমাদের একটাই লক্ষ্য, যে যেখান থেকে কাজ করি, যেভাবেই আছে, আমাদের একটাই লক্ষ্য, বাংলাদেশকে ভালো রাখা, বাংলাদেশকে জঙ্গি মুক্ত রাখা, বাংলাদেশের গণতন্ত্র, সেকুলারিজম সবকিছু এবং 72-এর সংবিধান সমুন্নত রেখে আমাদের বাংলাদেশের সীমানা ঠিক রাখা, এটাই আমাদের সকলের লক্ষ্য। আমরা যে যেখান থেকে আছি, দর্শক শ্রোতারা আপনারা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, তাদের সকলকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার কোনো অনুষ্ঠানে আসবো। সিরু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিঝুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
আমার ওয়াইফাই ফল করছিল তো এই কারণে ইয়ে করতে গেছে।